Dear learners, welcome to my online class. My name is Shamim Khan. I have been working as a lecturer in finance and banking. All of you are staying home and at this moment all of you are fine. Dear learners, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নগদ প্রবাহ বিবরণী তৃতীয় অধ্যায় এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নগদ প্রবাহ বিবরণীর লাস্ট ক্লাসটা নেব। পূর্বে আমি নগদ প্রবাহ বিবরণের যে প্রত্যক্ষ পদ্ধতি এবং নগদ প্রবাহ বিবরণের চার্ট নিয়ে আলোচনা করছি। এখন আলোচনা করবো আজকে পরোক্ষ পদ্ধতি নিয়ে একটা অঙ্ক করাবো, যে তোমরা ক্লাসটা করে থাকছ। দেখো, নগদ প্রবাহ বিবরণী কেন করা হয় সেটা আমি বলছি। নগদ প্রবাহ বিবরণী হচ্ছে একটা প্রতিষ্ঠানের, যেটাকে বলা হয় অর্থনীতির ভাষায়, যেটা আমরা কি বলি লাইফ ব্লাড অফ ইকোনমি, যেটা একজন মানুষের শরীরে যেমন ব্লাড থাকলে যেমন মানুষ কি করে চলতে পারে, তেমনি নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে ক্যাশ কত টাকা নগদ আসছে এবং কত টাকা নগদ প্রদান করা হয়েছে সেটা জানার জন্য আমরা কি করে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নগদ প্রবাহ বিবরণী করতে হয়, যেটা কি করে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। যেটা প্রিয় শিক্ষার্থী, আজকে নগদ প্রবাহ বিবরণে পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। যে প্রত্যক্ষ পদ্ধতি নিয়ে কীগুলো ছিল সেটা আমি আলোচনা করছি। শুধু পার্থক্য তিনটাই, আমরা তিনটা জিনিসটাকে মডিফাই করব, যেটা হচ্ছে পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী, আর হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী, এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো একটা বোর্ডে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, যেটা দেওয়া আছে কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। দেখো, ফিনান্স চতুর্থ এবং হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের তৃতীয় অধ্যায়, যেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী বলা হয়। দেখো, 2017 সালে একটা অঙ্ক আসছে, ওই অনুসারে আমি আগে করানো হয়েছে প্রত্যক্ষ পদ্ধতি এবং আজকে করাবো পরোক্ষ পদ্ধতি নিয়ে নগদ প্রবাহ বিবরণী। এটার পরীক্ষা আসে, আজকে এটার বেশি নিয়ে আমরা আলোচনা করব। যে দেখো, পরোক্ষ পদ্ধতিতে যেটা নগদ প্রবাহ বিবরণী পরিচালনা কার্যক্রম থেকে যেটা হয়, যেমন পরিচালনা কার্যক্রম আমরা এখানে কি করব, একটা দেওয়া থাকবে, নেট আয় দেওয়া থাকবে, অবচয় দেওয়া থাকবে, অথবা সম্পত্তি থেকে অবচয়গুলো নির্ণয় করব। তারপর অবচয় হওয়ার পর চলতি সম্পত্তি বৃদ্ধি পাইলে বিয়োগ করব, চলতি সম্পত্তি হ্রাস পাইলে, অর্থাৎ চলতি সম্পত্তি প্লাস চলতি দায়, চলতি সম্পত্তি হ্রাস পাইলে যোগ, আর চলতি দায় বৃদ্ধি পাইলে যোগ করব। চলতি সম্পত্তি বৃদ্ধি পাইলে বিয়োগ করব, চলতি দায় হ্রাস পাইলে বিয়োগ করব। সম্পত্তি যেটা স্থায়ী সম্পত্তি, অর্থাৎ বিক্রয়জনিত লাভ হলে বিয়োগ, বিক্রয়জনিত ক্ষতি হলে যোগ করব। এইগুলো হচ্ছে আমাদের পরিচালনা কার্যক্রম যেটা। এখন দেখো, আমরা 2017 সালে একটা অঙ্ক দেখব। বলছে কি, আজাদ লিমিটেড 2016 সালে তুলনামূলক আর্থিক বিবরণীতে চলতি সম্পদ ও চলতি দায়ের নিম্নরূপ দেওয়া আছে। অর্থাৎ চলতি সম্পত্তি দেওয়া আছে, বিবরণ দেওয়া আছে 2016 সাল 2015 সাল, অর্থাৎ আমরা রানিং বছরেরটা নিয়ে আলোচনা করব, যেটা 2016 এবং 2015। দেখো, প্রাপ্য হিসাব 63,000 টাকা দেওয়া আছে, যেটা 2016 সালে আমার 63,000 হয়েছে, আর 2015 সালে ছিল 70,000। তো দেখো প্রিয় শিক্ষার্থী, 70,000 থেকে 63,000, অর্থাৎ এটা কি হচ্ছে, আমাদের হ্রাস হয়েছে, যেটা আমরা কি করব, হ্রাস। আর মজুদ পণ্য আগে ছিল 69,000, এখন 2017 সালে এটা বৃদ্ধি পাইছে, বৃদ্ধি। আমরা আগে পদ হিসাব আগে ছিল 53,000, এখন হচ্ছে বৃদ্ধি পাইছে। তারপর হচ্ছে বকেয়া খরচ আগে ছিল 8,000, এখন এটা হ্রাস। তোমরা একটা জিনিস মনে রাখবে, যে আমরা হ্রাস বৃদ্ধিটা নিয়ে একটু আলোচনা করছি, এবং অন্যান্য তথ্যগুলি দেওয়া আছে। 2016 সালে নেট আয় ছিল 20,000 টাকা। নেট আয় তো বুঝো, যেটা আর্থিক অবস্থার যেটা আয় বিবরণী থেকে, অর্থাৎ নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে হয় মোট মুনাফা থেকে পরিচালনা এবং অপরিচালন ব্যয়গুলো বাদ দেওয়ার পর অপরিচালন আয় এবং পরিচালন আয় যুক্ত করলে সেটা হয় নেট আয়। দেখো, নেট আয় দেওয়া আছে 20,000 টাকা, একটি পুরাতন লেখছে। তোমরা সমন্বয়গুলো আগে প্রশ্নটা পড়বা, তারপর অঙ্কগুলো করবা। আর থিমটা চারটা আমি গত ক্লাসে আলোচনা করছি, তোমরা ওটা পূর্বের ক্লাসগুলো করলে তাহলে সহজেই বুঝতে পারবা। দেখো, এখানে বলছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ, অর্থাৎ পুরাতন যন্ত্রপাতি বিক্রি করে 2,000 টাকা লাভ ছিল।
তারপর বলছে 2016 সালে স্থায়ী সম্পত্তির অবচয় খরচ ছিল 13,000 টাকা। স্থায়ী সম্পত্তি আমাদের দেওয়া নাই, যদি থাকতো তাহলে আমরা কি করতাম, অবচয় ছিল কত, 13,000 টাকা। তারপর সুনামের অবলোকন 5,000 টাকা, সুনামও দেওয়া নাই, সুনামের অবলোকন কত, 5,000 টাকা যেহেতু সাধারণ। এবার কত বলছে পুরাতন আসবাবপত্র জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো, পুরাতন আসবাবপত্র জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলছে। ক্ষতে বলছে পরীক্ষায় চলতি সম্পত্তি ও চলতি দায়ের হ্রাস বৃদ্ধি পরিমাণ নির্ণয় করো। আমরা জানি চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে পারবে, যেটা প্রশ্নে আমরা পড়ে ফেলছি। তারপর বলছে পরোক্ষ পদ্ধতিতে উপযুক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে কি বলছে, নগদ প্রবাহ তৈরি করার জন্য বলছে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে আমরা নগদ প্রবাহ বিবরণী তৈরি করব। তার আগে আমরা দেখি এইখানে দেওয়া আছে, দেখো আমি ক নাম্বারটা করে দেখিয়ে দিয়েছি যেহেতু তোমরা যেন সহজে বুঝতে পারো। আমি লিখছি ক, লিখছি পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি তোমরা দেখতে পারবে যে পুরাতন আসবাবপত্র লাভ বা ক্ষতির পরিমাণ। এবার দেখো দেখো পুরাতন আসবাবপত্র বিক্রয় করছে কত টাকা, 25,000 টাকা। দেখো একটি পুরাতন, আমরা এবার মনে যাব, একটি পুরাতন আসবাবপত্র 25,000 টাকা বিক্রি করে, কত হাজার টাকা বিক্রি করে, 25,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 32,000 টাকা। অর্থাৎ আমার যদি এই সম্পত্তিটার ক্রয় মূল্য ছিল, আমি ধরো এটা একটা যন্ত্রপাতি যেটার পুরাতন ক্রয় মূল্য, অর্থাৎ একটা যন্ত্রপাতি কিনছি যার 32,000 টাকা দিয়ে যন্ত্রপাতিটা কিনছি, কিন্তু কিছুদিন পর এটা আমি কত হাজার টাকা বিক্রি করছি, 25,000 টাকা বিক্রি করে দিছি। তার মানে আমার 32,000 টাকার সম্পত্তি এটার বিক্রি করছি কত, 25,000 টাকা। তার মানে আমার কত হাজার টাকা লস, 7,000 টাকা। দ্যাট মিনস 7,000 টাকা অবচয় হতে পারে, আবার বিক্রয় করে লাভ হতে পারে, লস হতে পারে। তারপরে দেখো এবং অবচয় বলছে 3,000 টাকা, বলছে অবচয় কথাটিও বলে দিছে। তাহলে পুরাতন আসবাবপত্র বিক্রয় হচ্ছে 25,000 টাকা। তারপর পুরাতন আসবাবপত্রের ক্রয় মূল্য কত দেওয়া আছে, 32,000 টাকা। এই দেখো আমরা বাদ পুরাতন আসবাবপত্রের ক্রয় মূল্য 32,000 টাকা। তো পুরাতন আসবাবপত্রের ক্রয় মূল্য থেকে আমরা কি বাদ দিব, অবচয়টা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে কত হবে, 29,000 টাকা হচ্ছে আমার এক্সাক্ট সম্পত্তির মূল্য ছিল 29,000 টাকা। এখন সেই জায়গায় এই সম্পত্তিটা বিক্রি করছি কত, 25,000 টাকা। তার মানে আমার কি হয়েছে, লস হয়েছে। তো 29,000 টাকা সম্পত্তি আমি বিক্রি করছি কত, 25,000 টাকা। তার মানে আমার লস হয়েছে 25 থেকে 29 বাদ দিলে 4,000 টাকা লস। এটা আমাদের ক্ষতি হিসাবে কাউন্ট করব। তাহলে পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করতে এই সূত্রটা অবলম্বন করবা। অর্থাৎ যত টাকা সম্পত্তি বিক্রি করবা তার থেকে ক্রয় মূল্য এবং অবচয় বাদ দিলে সেটাই হবে আমাদের কি হবে, যেটা যদি আমাদের বিক্রয় থেকে যদি ক্রয় মূল্যের পরিমাণ যদি বেশি হয় তাহলে ক্ষতি হবে, আর ক্রয় মূল্যের পরিমাণ কম হলে সেটা বিক্রয় যদি হয় তাহলে এটা লাভ হবে। তো সেই জন্য আমরা ব্র্যাকেট চিহ্ন দিয়ে রাখছি, যেটা আমাদের ক্ষতি। তো নাম্বার 1 এক নাম্বার উত্তর আমরা পেয়ে গেছি। দ্বিতীয়টা প্রশ্নটা বলছে যে চলতি সম্পত্তি ও চলতি দায়ের হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে বলছে। কি বলছে, চলতি সম্পত্তি ও চলতি দায়ের হ্রাস বৃদ্ধির পরিমাণ। দেখো প্রিয় শিক্ষার্থী, চলতি সম্পত্তি ও চলতি দায়ের হ্রাস বৃদ্ধির পরিমাণ। দেখো চলতি সম্পত্তি কোনগুলো, আমরা তো জানি চলতি সম্পদ কোনগুলো, যেগুলো 1 বছরের কম সময়ের জন্য ব্যবহার করা হয় সেগুলো আমরা চলতি সম্পত্তি বলবো। যেমন 0 থেকে 1 বছর, এই থেকে বলবো আমরা চলতি সম্পত্তি। 0 থেকে, যেমন আমি এক্সাম্পল, হাতে নগদ, ব্যাংকে জমা, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, বিক্রয় খতিয়ানে যে প্রস্তুতকৃত যেটা, তারপর দেনাদার, সমাপনী মজুদ পণ্য, বিক্রয় সমাপনী মজুদ পণ্য, অগ্রিম খরচা বলি, তারপর হচ্ছে বকেয়া যেটা প্রাপ্য আয় হিসাবে কাউন্ট করা হয়, তারপর সমাপনী মজুদ পণ্য। এগুলো আমরা এই সকল সম্পত্তিকে আমরা কি করব, চলতি সম্পদ বলবো। দেখো আমাদের দেওয়া আছে প্রাপ্য হিসাবে, এটা চলতি সম্পত্তি, মজুদ পণ্য চলতি সম্পত্তি, দুইটা চলতি সম্পত্তি দেওয়া আছে। দেখো 2015 সালে আমার ছিল 70,000 টাকা, এখন 2016 সালে 63,000 টাকা। হ্রাস না বৃদ্ধি? অবশ্যই হ্রাস, যেহেতু আমার কমে গেছে। তাহলে আমরা চলতি সম্পত্তি হ্রাস বৃদ্ধি, চলতি সম্পত্তি হ্রাস বৃদ্ধি লিখলাম। দেখো চলতি প্রাপ্য হিসাব হ্রাস পাইছে, সেই জন্য আমরা 7,000 টাকা লিখে দিচ্ছি। অর্থাৎ 63 থেকে, অর্থাৎ 70 থেকে 63 বাদ দিলে 7,000 টাকা আমার লস, সেই জন্য আমি 7,000 টাকা লিখলাম ব্র্যাকেট চিহ্ন দিয়া।
তারপরে দেখো মজুদ পণ্য আগে ছিল ৬৯,০০০ টাকা, সেটা বেড়ে ৭২,০০০ টাকা হয়েছে, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য আমার ৬৯ ছিল, এখন সেটা কত দাঁড়াইছে ৭২। তাহলে আমাকে ৩,০০০ টাকা বাড়তি, আমি জানি যে ৩,০০০ টাকা বাড়তি, তাহলে এক্সাক্ট চলতি সম্পদের পরিমাণ কত? ৭ থেকে ৩,০০০ বাদ দিলে আমার ৪,০০০ টাকা কি হচ্ছে চলতি সম্পদের পরিমাণ, টোটাল চলতি সম্পদের হ্রাসের পরিমাণ কত? ৪,০০০ টাকা পেয়ে গেছি। এবার দেখো চলতি দায় আমার দেওয়া আছে, চলতি দায় দুইটা, একটা হচ্ছে ৫৫,০০০ টাকা, এটা ৫৩ ছিল, ৫৫,০০০ হচ্ছে, তার মানে ২,০০০ টাকা অর্থাৎ দায় বৃদ্ধি পাইছে। সেই জন্য আমরা কি লিখছি? চলতি হিসাবে দায় ও হ্রাস, এখানে একটা কলম দিলাম, পদই হিসাব কথাটি লিখি ২,০০০ টাকা লিখছি, অর্থাৎ ৫৩ থেকে ৫৫, অর্থাৎ ৫৫ থেকে ৫৩ বাদ দিলে কত? ২,০০০ টাকা বাড়তি। সেই জন্য বকেয়া খরচ সমূহ, এটা ছিল আগে ৮,০০০ ছিল, এখন কত হচ্ছে? ৫,০০০, তার মানে আমার ৩,০০০ টাকা কি হচ্ছে? লস হচ্ছে। তাহলে ৮,০০০ থেকে ৫,০০০ বাদ দিলে ৩,০০০ টাকা ক্ষতি, সেই জন্য আমরা ৩,০০০ টাকা বাদ দিচ্ছি। ২ থেকে ৩,০০০ বাদ দিলে ১,০০০ টাকা, অর্থাৎ টোটাল চলতি সম্পদ হ্রাস পেয়ে দাঁড়াইছে ৪,০০০ টাকা, চলতি দায় হ্রাস পেয়ে ১,০০০ টাকা। এই হলো আমাদের ক এবং খ। তোমরা চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি, এটা হচ্ছে দুইটা বছর কম্পেয়ার করা হয়েছে, একটা হচ্ছে ২০১৫ সাল আর একটা হচ্ছে ২০১৬ সাল, আর কিছু সমন্বয় দেওয়া আছে, তার মানে আমরা এটাও করলাম, ঠিক আছে। তারপর পুরাতন যন্ত্রপাতি, এটা ২,০০০ টাকা, এটা পরে আসতেছে, এই দুইটাই গেছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এই ফর্মুলাটা বুঝতে পারছো। এবার বলছে খতে, যেহেতু আমরা ক করে ফেলছি, খ করব পরোক্ষ পদ্ধতিতে উপযুক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি কর। তো পরোক্ষ পদ্ধতিতে আমরা কিভাবে করব? পরোক্ষ পদ্ধতি আমি এটা একটু মুছে দিচ্ছি যেন পরোক্ষ পদ্ধতিটা তোমরা সহজে বুঝতে পারো। যেমন পরোক্ষ পদ্ধতি ৩টা স্টেপ আছে, যে তোমরা নগদ প্রবাহ বিবরণী 4টা দেখলে বুঝতে পারবা। যেমন হচ্ছে ১ নাম্বার, পরিচালনা কার্যক্রম থেকে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ, এখানে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ ভিতরে আসবে ফার্স্ট ওয়ান নেটায় আমরা আগেও লিখতে পারি বা পরেও লিখতে পারি। নেটায় যোগ চলতি হ্রাস, চলতি সম্পত্তি হ্রাস। চলতি সম্পত্তি 2টা বছর কম্পেয়ার করে দেওয়া থাকবে নগদ প্রবাহ বিবরণী, এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। চলতি সম্পত্তি হ্রাস পাইলে কি হবে? যোগ করব, নাম্বার যোগ চলতি দায়, বৃদ্ধি করলে যোগ, প্লাস অবচয়, প্লাস স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি কি হবে? বিক্রয়জনিত ক্ষতি হলে বিক্রয়জনিত ক্ষতি। আমরা তো জানি বিক্রয়জনিত ক্ষতি মিনস হচ্ছে আগে ছিল ৩২,০০০ টাকা, ৩,০০০ টাকা বাদ দেওয়ার পর ২৯,০০০ টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, সেটা এখন বিক্রি করছি ২৫,০০০ টাকা। যদি বেশি বিক্রি করতাম তাহলে আমরা কি করতাম? বিয়োগ করতাম। এখন যেহেতু লস হয়েছে সেজন্য আমরা কি করব? বিক্রয়জনিত ক্ষতি বা হ্রাস সেটা আমরা যোগ করব পরিচালনা কার্যক্রম থেকে, তারপর হচ্ছে বিয়োগ। এবার আসো আমাদের বিয়োগগুলো, যেটা আমরা লিখতে পারি আর কি আসতে পারে। বিয়োগ হচ্ছে চলতি সম্পত্তি বৃদ্ধি, চলতি সম্পত্তি বৃদ্ধি বিয়োগ চলতি দায় হ্রাস বিয়োগ স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, বিক্রয়জনিত লাভ। দেখো বিক্রয়জনিত লাভ এগুলো কেন আমার নগদ প্রবাহ বিবরণীতে আসবে? অর্থাৎ দেখো একটা একটা করে আমি পার্ট বোঝাচ্ছি। নেটায়, অর্থাৎ নেটায় আমার ব্যবসায় টাকাটা আসতেছে। চলতি সম্পত্তি হ্রাস, অর্থাৎ আমার আগে ছিল ৭০,০০০ টাকা, ৬৩,০০০ টাকা, এখন বর্তমানে দাঁড়ালো ৬৩,০০০ টাকা। দ্যাট মিনস ছিল আমি এটা কি ছিল প্রাপ্য হিসাব,
প্রাপ্য হিসাব একজন থেকে পাবো 70,000 টাকা, সে এখন হচ্ছে 63,000 টাকা, তার মানে আমাকে 7,000 টাকা দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার ফলে আমার চলতি সম্পত্তি হ্রাস পাইছে, অর্থাৎ একদিকে নগদ টাকা আসছে প্রতিষ্ঠানে, সেই জন্য আমরা কি করছি, চলতি সম্পত্তি হ্রাস পাইছে, সেই জন্য আমার প্রতিষ্ঠানে কি হচ্ছে, নগদ ক্যাশ ফ্লোটা আসা হয়েছে, সেই জন্য। আরেকটা হচ্ছে চলতি দায় বৃদ্ধি, অর্থাৎ আপনি কেউ আমার পাওনাদার আমার কাছে 5,000 টাকা পাইতো, সেটা এখন 7,000 টাকা হয়ে গেছে, তার মানে আমি কি 2,000 টাকা তাকে দিই নাই, তার মানে আমার প্রতিষ্ঠানে নগদ প্রবাহ বৃদ্ধি পাইছে টাকাটা না দেওয়ার কারণে, সেটাও যোগ। অবচয়, অবচয় যেহেতু অনগদ লেনদেন, সেটা কি পরোক্ষ পদ্ধতিতে আসবে, কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে সেটা আমরা প্রাপ্য হিসাব কিভাবে করছি সেটা আমরা পূর্বে আলোচনা করছি। সেটা কি হবে, অবচয়, যেহেতু টাকাটা যাচ্ছে না, আমার বছরের পর বছর কি হবে, টাকাটা ইউজ হবে, সেই জন্য এটা যোগ করছি। আর একটা বলছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত হ্রাস। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত হ্রাস হওয়ার কারণে কি হচ্ছে, আমার টাকাটা রয়ে যাচ্ছে, আমার টাকাটা খরচ হচ্ছে না, তার মানে হচ্ছে এটা যোগ। বিয়োগ কি, চলতি সম্পত্তি বৃদ্ধি। এখন চলতি সম্পত্তি বৃদ্ধি হলে বিয়োগ কেন, আমার ছিল আগে 70,000 টাকা, এখন যদি 80,000 টাকা হয়, তার মানে আমার টাকাটা আসতেছে না, অর্থাৎ দেনাদার বাড়তেছে, টাকাটা না আসার কারণে সেটা আমার বিয়োগ করব। তারপর হচ্ছে চলতি দায় বৃদ্ধি, চলতি দায় হ্রাস, অর্থাৎ চলতি দায় হ্রাস মানে কি, আমি বকেয়া খরচ ছিল আগে 8,000, এখন হয়েছে 5,000 টাকা, দ্যাট মিনস 5,000 টাকা হওয়ার কারণে আমার কি হয়েছে, 3,000 টাকা তাকে দিয়ে দিছে, দ্যাট মিনস আমার টাকাটা আসতেছে না, সেই জন্য আমরা কি করব, বিয়োগ করব। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভের হওয়ার কারণে আমার কি হচ্ছে, টাকাটা আসতেছে কিন্তু একদিকে, কিন্তু আমার ক্যাশ ফ্লোটা হচ্ছে না, সেই জন্য স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এইগুলো পরোক্ষ পদ্ধতিতে আসে। এই জিনিসটা মনে রাখবা, এই যে পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ নাম্বার 2, এই এক নাম্বারটা আমরা বুঝেছি, আমাদের দুইটা প্রবাহ, একটা হচ্ছে পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, আর একটা হচ্ছে কি অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এবার আসো অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহটা বুঝাবো। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। দেখো প্রিয় শিক্ষার্থী, এগুলো তো মুছে দিচ্ছি, যেহেতু আমি পূর্বে চার্ট নিয়ে আলোচনা করছি, এগেইন রিপিট করতেছি যেন তোমাদের বোঝা সহজ হয়। দেখো, যদি স্থায়ী সম্পত্তি বিক্রি করে যোগ স্থায়ী সম্পত্তি বিক্রি করে যে টাকাটা পাবে সেটা কি করব, যোগ করব। তারপরে হচ্ছে তারপরে আমরা আরেকটা জিনিস আনতে পারি, যে স্থায়ী সম্পত্তি বিক্রি করে, অর্থাৎ অন্যান্য কোম্পানি সিকিউরিটিজ বিক্রি করে, অর্থাৎ অন্যান্য কোম্পানি, অর্থাৎ আমি বিনিয়োগ করছি, বিনিয়োগের টাকাটা বিক্রি করে অন্যান্য সিকিউরিটিজ বিক্রি করে সিকিউরিটিজ বিক্রয়, যোগ কি আসতে পারে, প্রদত্ত ঋণের আসল ফেরত পাওয়া, প্রদত্ত আসল ফেরত পাওয়া। এই তিনটা জিনিস আসবে, একটা হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়, তারপর হচ্ছে অন্যান্য সিকিউরিটিজ বিক্রয়, প্রদত্ত ঋণের আসল ফেরত পাওয়া, অর্থাৎ ঋণ নিয়েছিলাম সেই টাকাটা আসছে, এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে, এটা হবে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। বিয়োগ হবে কি, স্থায়ী সম্পত্তি ক্রয় করলে, স্থায়ী সম্পত্তি ক্রয়, তারপর হচ্ছে ঋণ প্রদান, নতুন বিনিয়োগ, ঋণ প্রদান মাইনাস নতুন বিনিয়োগ, এগুলো অর্থাৎ যোগ থেকে বিয়োগগুলো বাদ দিলে হয় বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এবার আসো আমরা অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহটা নিয়ে বুঝাই, যেহেতু তোমরা এগুলো পূর্বে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তোমরা মুখে মনে রাখো, যে অর্থায়ন কার্যক্রম শেয়ার ইস্যু, বন্ড ইস্যু, তারপরে হচ্ছে শেয়ার ইস্যু মিনস হচ্ছে শেয়ার বিক্রি করে, তারপর বন্ড ইস্যু করে, তারপর হচ্ছে যেটা শেয়ার ইস্যু, বন্ড ইস্যু বা ঋণপত্র ইস্যু করে স্বল্প মেয়াদী বা পদে নোট ইস্যুর মাধ্যমে,
যেটা আমাদের কি করে টাকাটা সংগ্রহ করতে হয়, ঋণপত্র ইস্যু করতে পারে, শেয়ার ইস্যু করতে পারে, ঋণপত্র, তারপর অন্যান্য সিকিউরিটিজ বিক্রি করে, স্বল্পমেয়াদী পদ্ধতি হিসাব বিক্রি করার মাধ্যমে টাকাটা সংগ্রহ করে। এই তিনটা জিনিস যোগ বিয়োগ করব কি, ঋণপত্রের টাকা পরিশোধ করা, বন্ডের টাকা পরিশোধ করা, আরেকটা হচ্ছে লভ্যাংশ পরিশোধ করে। এই সামান্য জিনিসগুলো আসে, সেটা হবে কি অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তো দেখো আমরা এখন এতগুলো কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের পরোক্ষ পদ্ধতিতে উপযুক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে বলছে। তা আমরা এটা একটু করব। দেখো প্রিয় শিক্ষার্থী, একটু যেটা আমাদের বিনিয়োগ কার্যক্রম অর্থাৎ আজাদ লিমিটেড আমি একটু করে রাখছি, যেহেতু আমার বলছে কি আজাদ লিমিটেডের নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি, যেটা পরোক্ষ পদ্ধতিতে তোমরা পরীক্ষায় এটার গ নাম্বার উত্তর আমি সবগুলো চারটা বিশ্লেষণ করছি যেন তোমরা বুঝতে পারো। দেখো পরিচালনা, এক নাম্বার হচ্ছে পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এটা পরোক্ষ পদ্ধতিতে করতেছি। সেই জন্য আমাদের 20,000 টাকা ছিল, যে 2016 সালে 20,000 টাকা ছিল। দেখো 2016 সালে আমাদের 2016 সালে নেট আয় ছিল 20,000 টাকা, সেটার জন্য আমরা 20,000 টাকা লিখছি। তারপরে আসো এখন 20,000 টাকা ছিল, সেই জন্য আমরা নিট আয়টা 20,000 টাকায় এই ঘরে টাকাটা লিখছি। তারপরে নিট আয় থেকে নিট নগদ প্রবাহ রূপান্তরের জন্য প্রয়োজনীয় সমন্বয়গুলো দেওয়া হয়। এখন দেখো কতে আমরা কি বলছি, কতে না খতে দেখলাম যে চলতি সম্পত্তি হ্রাস পাইছে, খতে চলতি সম্পত্তি হ্রাস পাইছে 4,000 টাকা, সেটা নিয়ে আসছি। তারপর হচ্ছে চলতি দায় হ্রাস পাইছে, সেটাও 1,000 টাকা নিয়ে আসছি। যে চলতি দায় চলতি সম্পত্তি হ্রাস পাইলে কি করব, প্রয়োজনীয় সম্পত্তি, চলতি সম্পত্তি হ্রাস পাইলে খতে যোগ করব, যেহেতু আমাদের পরোক্ষ পদ্ধতি। চলতি সম্পত্তি হ্রাস বিক্রয়জনিত ক্ষতি 4,000 টাকা, চলতি সম্পত্তি বৃদ্ধি পাইলে যোগ, কিন্তু চলতি সম্পত্তি হ্রাস পাইলে কি হবে, যোগ করব, এটা মিস্টেক। চলতি সম্পত্তি হ্রাস পাওয়ার কারণে আমাদের কি হচ্ছে, আমরা জানি চলতি সম্পত্তি বৃদ্ধি পাইলে বিয়োগ, আর চলতি সম্পত্তি হ্রাস পাইলে যোগ। এই 4,000 টাকা যোগ হয়েছে, চলতি দায় হ্রাস পাইছে সেজন্য বিয়োগ। তারপর আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি, সেটাও যোগ। তারপর হচ্ছে অবচয় খরচ 13,000 টাকা ছিল, সেটাও যোগ। সুনামের অবলোকন 5,000 টাকা ছিল, বিক্রয়জনিত লাভ 2,000 টাকা। এবার আসো দেখো, আমি যেহেতু বলছি কিভাবে আসছে, যে প্রয়োজনীয় পুরাতন আসবাবপত্র 25,000 টাকা, তার বিক্রি এটা 29,000 টাকা ছিল, তার মানে আমার কত টাকা বিক্রয়জনিত ক্ষতি হচ্ছে কত 29 থেকে 25, তার মানে 4,000 টাকা আমার চলতি দায় অর্থাৎ হ্রাস পেয়েছি, বিক্রয়জনিত ক্ষতি হচ্ছে 4,000 টাকা। তারপরে দেখো পুরাতন যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ 2,000 টাকা, সেটা আমি 2,000 টাকা লিখছি, বিক্রয়জনিত লাভ 2,000 টাকা লিখছি। 4,000 টাকা ক্ষতি হয়েছে, সেটা যোগ করছি। অবচয় খরচ দেওয়া আছে 13,000 টাকা, সেটা আমরা 13,000 টাকা লিখছি। দেখো অবচয় খরচ 13,000 টাকা, সেটা আমরা 13,000 টাকা লিখছি। সুনামের অবলোকন 5,000 টাকা, সেটাও লিখছি। তার মানে একটা শেষ, দুইটা শেষ, তিনটা শেষ। আর হচ্ছে চলতি দায় হ্রাস পাইছে, সেই জন্য আমরা বিয়োগ করছি। চলতি দায় যদি বৃদ্ধি পাইতো সেটা তাহলে যোগ করতাম, এখন চলতি সম্পত্তি হ্রাস পাইছে সেটা যোগ করছি। দেখো আমাদের যোগ করলে কত হয়, 4 4 8 8 13 কত যোগ করলে 21, 21 আর 5 এর যোগ করলে কত হয় 26, 26 থেকে আমরা 3 2 আর 1 এর বিয়োগ করলে কত হয় 3,000, অর্থাৎ 26 থেকে 3,000 বাদ দিলে 23,000 হয়। সেটাকে আমরা কি করব, পরিচালনা কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ কথাটা লিখব। 20,000 এর সাথে 23,000 যুক্ত করলে 43,000 টাকা হয়। এবার দেখো আমাদের এখানে আমরা বলছিলাম যে পরিচালনা চলতি সম্পত্তি আর অবচয়, তারপর হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখো বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ করে কি কি টাকাটা আসছে। দেখো আসবাবপত্র বিক্রি করছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে আসবাবপত্র বিক্রয় মূল্য কত 25,000 টাকা, ডিরেক্টলি লিখে ফেলছে। এখানে যে 29,000 থেকে যেটা লাভ বা ক্ষতি, এই জায়গায় হবে কি লাভ অথবা ক্ষতি, কত টাকা ক্ষতি হয়েছে কত টাকা লাভ হয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো দেখো আসবাবপত্র বিক্রি করছে 25,000 টাকা, প্রশ্নে তোমাদের দেওয়া আছে। এবার বলছে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ, লাভ করলে কি হবে, এই টাকাটাও আসছে। 25,000 দিয়ে কত হচ্ছে 27,000 টাকা। বিনিয়োগ করি নাই, আমি সম্পত্তি ক্রয় করি নাই, সেহেতু আমার
টাকাটা যাচ্ছে না। তাহলে 25 আর 2 কত 27,000 টাকা, 43 আর 27 যোগ করলে আমার 70,000 টাকা হয়। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি করব, অর্থায়ন কার্যক্রম কার্যবিধি হতে নগদ প্রবাহ। তারপরে দেখো আমার প্রারম্ভিক নগদ প্রবাহ দেওয়া নাই, সেহেতু আমরা প্রারম্ভিক নগদ প্রবাহ কথাটি বলবো না, সমাপনী নগদ তহবিল দেওয়া নাই। যেহেতু আমাদের প্রারম্ভিক আর কথাটি দেওয়া নাই, সেহেতু আমরা এখানে দেখো প্রশ্নে অনেক সময় কি দেওয়া থাকে, আমি একটা নমুনা দিই যেন তোমরা সহজে বুঝতে পারো। যে এখানে 2016 সালে যদি আমার 2000 এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি যে প্রারম্ভিক যদি দেওয়া থাকতো, অর্থাৎ অর্থ বছরে প্রারম্ভিক যদি দেওয়া থাকতো তাহলে আমরা যোগ করতাম, যোগ করি সম্পনির সাথে মিললে যেটা হবে সেটা আমাদের নগদ প্রবাহ। এখন দেখো একটা আমি তোমাদের প্রশ্ন নমুনা দেখাচ্ছি, যে এখানে বইতে প্রশ্নের নমুনার ভিতরে যে 70,000 টাকা আমার ছিল, এখন নগদ প্রবাহ কত ছিল, যে আমার পূর্বে 5,000 টাকা বাড়তো, বা এই পূর্বে অর্থাৎ হাতে নগদ, অর্থাৎ আমি একটা एग्जांपल দিই, তোমাদের অঙ্কটা আমার করা শেষ, তোমরা বুঝতে পারছো। এখন এই অঙ্কের ফর্মুলা হচ্ছে 70,000 টাকা হবে। এখন যদি আমার হাতে নগদ, এখানে যদি হাতে নগদ যদি 70,000 টাকা, এটা ধরলাম 80,000 টাকা ধরলাম, এটা হাতে নগদ, সমাপনীটা হচ্ছে 2016টা হচ্ছে আমার 80,000 টাকা, আর 2017তে হচ্ছে 15তে হচ্ছে 10,000 টাকা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, যে 10,000 সাথে অর্থাৎ 70,000 সাথে এই 70,000 টাকা ছিল না, এই 70,000 সাথে যদি প্রারম্ভিকটা যুক্ত করতাম তাহলে হতো আমাদের 80,000 টাকা, যেটা আমরা এই 10,000 টাকা যুক্ত করলে আমাদের দাঁড়াইতো 80,000 টাকা, অর্থাৎ 80,000 টাকা হতো, যেটা আমার সমাপনীতে দেওয়া আছে। এই দেখো 80,000 টাকা হতো, তাহলে আমাদের অঙ্কটা পারফেক্ট হতো। মানে অন্য অঙ্কের ক্ষেত্রে তোমরা হাতে নগদটা যদি আসে ওইভাবে করবা, এখন যেহেতু নাই সেহেতু আমরা সেভাবে করব না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পারছো যে ক্যাশ ফ্লো অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীটা কেন করতে হয়, সেটা তোমরা বুঝতে পারছো। প্রত্যক্ষ পদ্ধতিটাও করতে পারছো, পরোক্ষ পদ্ধতিটাও করতে পারছো। যেহেতু তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা যেন পরীক্ষা ভালো মতো দেওয়া যায় উদাহরণ সহকার, আর উদাহরণগুলো দেখবা বই থেকে। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করি তোমরা বাসায় বসে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবা, পূর্বের ক্লাসগুলো দেখবা। হয়তোবা লেখাটা কিছুটা দেখা যাচ্ছে, সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে, আমি দেখতেছি, বাট তোমাদের কোনো যদি সমস্যা হয় তোমরা জানাতে পারবা আমার মেসেঞ্জারে, বা যে কোনোভাবে যে বললে হলো, আমি যথেষ্ট বোঝানো রিপিট করব, সমস্যা নেই। যে আজকে আমার লাস্ট ক্লাস এই নগদ প্রবাহ বিবরণী, যেহেতু আমার এইটা হচ্ছে ফিনান্সের চতুর্থ চ্যাপ্টারের নগদ প্রবাহ বিবরণী আছে, আর হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় আছে, যে তোমাদের দুইটাই ইফেক্টিভ হবে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের জন্য 10 মার্ক, 10 প্লাস 5 15, এই 15 মার্ক অবজেক্টিভ 5 হিসাবে কাউন্ট করবে। যদি তোমরা এগুলো যদি বেসিকগুলো যদি তোমাদের নিয়ম জানা থাকে তাহলে তোমরা ভালো করতে পারবা। সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।